আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে শুরু করেছিলাম এবং এই আলোচনায় গত লেকচারে আমি বলেছিলাম যে যদি তোমাদের কোনো বিষয়ে যদি তোমরা জানতে চাও বা কোনো প্রশ্নে যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই তা আমাদের কমেন্ট করে তো তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে অ্যারিস্টটলের থ্রি ড্রামাটিক ইউনিটিস এটা সম্পর্কে আলোচনা করার জন্য। তো আজকের এই লেকচারের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে অ্যারিস্টটলস থ্রি ড্রামাটিক ইউনিটিস, অর্থাৎ এই প্রশ্নটা এভাবে আসবে যে ডিসকাস অ্যারিস্টটলস থ্রি ড্রামাটিক ইউনিটিস। তো চলো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম তোমাকে আগে কোনো প্রশ্নের উত্তর করতে গেলে সেই প্রশ্নটা আগে বুঝতে হবে যে এখানে বলাই হয়েছে, স্পেসিফিক ভাবে বলে দিয়েছে যে থ্রি ড্রামাটিক ইউনিটিস, অর্থাৎ এখানে তুমি অন্য কোনো অ্যানোটেশন এখানে আলাদাভাবে সেট করতে পারবে না, কিন্তু তুমি এই থ্রি ড্রামাটিক ইউনিটিসকে ভেঙে বা বিভিন্ন পজিশন থেকে সেটাকে আলোচনা করতে পারবে। তো চলো সেভাবে আজকে এই প্রশ্নটা অ্যানালাইসিস করি। তো থ্রি ড্রামাটিক ইউনিটিস, এই তিনটা ইউনিটিস কি কি? তিনটা ইউনিটিস হলো ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ প্লেস। এই তিনটা হচ্ছে মেইন তিনটা ইউনিটি অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, যে অ্যারিস্টটল পয়েটিক্সে উল্লেখ করেছেন। সো অ্যারিস্টটল যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছেন সেই বিষয়টা হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। সো এই ইউনিটি অফ অ্যাকশনকে অর্গানিক পার্ট বলা হয় ট্র্যাজেডি বা যে কোনো ড্রামার। এই ইউনিটি অফ অ্যাকশনে এখন চলো আমরা এর যে অ্যানোটেশন গুলো সেগুলো বার করে ফেলি, কিভাবে এটা সাজানো যায় বা অ্যানোটেশন কোথায় কোথায় কিভাবে সেট করা যায়। তো ইউনিটি অফ অ্যাকশন, এই ইউনিটি অফ অ্যাকশনে সর্বপ্রথম যে অ্যানোটেশনটা হবে সেটা হচ্ছে কমপ্লিট ইন অ্যাকশন, অর্থাৎ এই ট্র্যাজেডি অথবা একটা ড্রামা, ট্র্যাজেডি ধরা যায় সেক্ষেত্রে যে তিনটা এর পার্ট থাকে, একটা হলো বিগিনিং পার্ট, মিডল পার্ট এবং এন্ডিং পার্ট। এই তিনটা হচ্ছে একটা অ্যাকশনকে কমপ্লিট করে। এরপরে নাম্বার 2 যে বিষয়টা সেটা হচ্ছে যে বিভিন্ন ইনসিডেন্ট, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস, অর্থাৎ এই ইনসিডেন্ট এবং ইভেন্টস গুলো যেগুলো অ্যারেঞ্জ করা হয় সেগুলো দেখা যাচ্ছে মানে মনে হতে পারে যে এগুলো কোনো প্রয়োজন নেই বা অযথায়, কিন্তু এইসব ইভেন্টস বা ইনসিডেন্টস বা সিচুয়েশন গুলো সম্পূর্ণ ট্র্যাজেডিকে সম্পূর্ণভাবে এই ট্র্যাজেডিকে সম্পূর্ণ করে, সুতরাং এগুলো অবশ্যই দরকার। এরপরে চলো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে এই ইনসিডেন্টস বা এই ইভেন্টস গুলো কোথা থেকে পাবো, অর্থাৎ সোর্স অফ দ্য ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস। এটা আমি দুইভাবে নেওয়া যেতে পারে বা একজন রাইটার দুইভাবে আনতে পারে। সর্বপ্রথম দ্য ল অফ নেসেসিটি অনুসারে, এক নম্বর বিষয় সেটা হচ্ছে দ্য ল অফ নেসেসিটি, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী রাইটারের যদি সেই জায়গায় ওই ইনসিডেন্টসটা প্রয়োজন হয় বা ইভেন্টটা প্রয়োজন হয় সেক্ষেত্রে রাইটার সেখানে ব্যবহার করতে পারে। এরপরে নাম্বার 2 যে বিষয়ে যেভাবে রাইটার এটা সেট করতে পারে সেটা হচ্ছে টু গেইন অ্যানি গোল, অর্থাৎ কোনো লক্ষ্য অর্জন করতে বা টুয়ার্ডস অ্যানি গোল বা কোনো লক্ষ্যের দিকে যেতে রাইটার এই বিভিন্ন ইনসিডেন্টস বা ইভেন্টস গুলো সেট করতে পারে। এরপরে নাম্বার 4টা হলো অ্যাভয়েডিং সাবপ্লট, অর্থাৎ এই অ্যারিস্টটল পয়েটিক্সের সাবপ্লট গুলো অ্যাভয়েড করেছেন। তোমরা যদি তাকাও যে উইলিয়াম শেক্সপিয়ারের দিকে, তিনি কিন্তু সাবপ্লট ব্যাপকভাবে ইউজ করেছেন তিনি, কারণ তার রাইটিং ক্যাপাসিটিটা হচ্ছে ট্র্যাজিকমেডি কোয়ালিটির, কিন্তু অ্যারিস্টটল বলেছেন যে ট্র্যাজেডিটা শুধু ট্র্যাজেডি হবে আর কমেডিটা শুধু কমেডি হবে, এটা দুইটা মিশ্রণ করা যাবে না। অ্যারিস্টটলের অনুযায়ী কোনো সাবপ্লট এজন্য থাকা যাবে না, কারণ সাবপ্লট গুলো অনেক সময় ফ্লিটিং সিন গুলো অ্যাড করে থাকে। এরপরে যে 5 নম্বর বিষয় সেটা হচ্ছে যে ডুয়েল এন্ডিং, অর্থাৎ এই ডুয়েল এন্ডিং বিষয়টা আনা যাবে না। যেমন দেখা যাচ্ছে যে ট্র্যাজেডির ক্ষেত্রে বা কমেডির দেখা যাচ্ছে যে ট্র্যাজেডির ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় যে কোনো ক্যারেক্টারের জন্য এন্ডিংটা ট্র্যাজিক হয়ে যায়, আবার কোনো ক্যারেক্টারের জন্য এন্ডিংটা হ্যাপি বা
কমিক হয়ে যায়, কিন্তু এই কাজটা করা যাবে না। সবার জন্যই রেজাল্টটা যেন একই হয়ে থাকে, সেই বিষয়টা অবশ্যই বিবেচনা করতে হবে। তোমরা যদি এই দ্য মার্চেন্ট অফ ভেনিসের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে উইলিয়াম শেক্সপিয়র কিন্তু শাইলকের এন্ডিংটা কিন্তু অবশ্যই খুবই ট্র্যাজিক করে দিয়েছেন। তার এন্ডিংটা ভেরি স্যাড ছিল, কিন্তু তুমি যদি পোর্শিয়া, নেরিসা, অ্যান্টোনিও, বেসানিও এদের দিকে যদি তাকাও, তাহলে দেখতে পাবে যে তাদের এন্ডিংটা কিন্তু হ্যাপি ছিল। সুতরাং এই ডুয়েল এন্ডিং করা যাবে না। এটাই হলো অ্যারিস্টটলের ইউনিটি অফ অ্যাকশন। এরপরে ইউনিটি অফ প্লেস। ইউনিটি অফ প্লেস আর ইউনিটি অফ টাইম এই বিষয় নিয়ে অ্যারিস্টটল খুব স্লাইড ডিসকাশন করেছেন পয়েটিক্সে। তিনি এই দুইটা বিষয় সম্পর্কে তেমন বেশি ধারণা তিনি দেননি, তবে তিনি যতটুকু বলেছেন ইউনিটি অফ টাইম সম্পর্কে, ইউনিটি অফ টাইমটা হচ্ছে যে একটা ট্র্যাজেডির অবশ্যই এ সিঙ্গেল রেভলিউশন অফ সান, অর্থাৎ যে সূর্য উঠা থেকে শুরু করে সূর্য আবার পরবর্তীতে ওঠার সময় পর্যন্ত এই ট্র্যাজেডিটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ সিঙ্গেল রেভলিউশন অফ সান বলতে একটা দিন শুধু বোঝায় না, একটা দিন ও রাত থাকে, অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র 12 ঘন্টা নয়, 24 ঘন্টা সময় থাকে। এই 24 ঘন্টার মধ্যে এই ট্র্যাজেডিটা কমপ্লিট করতে হবে। তো অ্যারিস্টটল ইউনিটি অফ টাইম সম্পর্কে জাস্ট এইটুকু ধারণাই দিয়েছেন, যা আমি তোমাদেরকে বলে দিলাম। এর পরবর্তীতে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে ইউনিটি অফ প্লেস। ইউনিটি অফ প্লেস দ্বারা আমরা কি বুঝি? অ্যারিস্টটল যেহেতু অন্য দুইটা ইউনিটির সাথে মিল রাখতে হবে অ্যারিস্টটলের, সেহেতু এই ইউনিটি অফ প্লেস অর্থাৎ জায়গাটা খুব একটা বেশি জায়গা হওয়া যাবে না, এটা সিঙ্গেল প্লেস হবে বা সিঙ্গেল সিটির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কোন একটা বড় দেশ বা একটা দেখা যাচ্ছে মহাদেশ বা বিভিন্ন দেশের মধ্যে এই বিষয়গুলো দেখানো যাবে না। সুতরাং এক্ষেত্রে ইউনিটি অফ প্লেসটা ভায়োলেট করা হয়ে যাবে। কারণ যদি দেখা যাচ্ছে একটা দেশ বা অন্য দেশের মধ্যে যদি এই বিষয়টা যদি দেখানো হয়, তাহলে ইউনিটি অফ টাইম আর ইউনিটি অফ অ্যাকশন দুটোই ভায়োলেট করা হয়ে যাবে। সেই ক্ষেত্রে ইউনিটি অফ প্লেস ইউনিটটা ঠিক থাকবে না, অর্থাৎ থ্রি ইউনিটিস ড্রামাটিক ইউনিটিসটা অবশ্যই ঠিক থাকবে না। সুতরাং এই ইউনিটি অফ প্লেসটা থাকতে হবে যে সিঙ্গেল প্লেস আর সিঙ্গেল সিটির মধ্যে। আর এই ইউনিটি অফ প্লেস যে দুইটা অ্যানোটেশন আমি বলবো, সেই বিষয়টা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দুইটি, যে দ্য প্রেজেন্স অফ কোরাস, অর্থাৎ কোরাসরা সেই সময় কিন্তু অভিনেতা হিসেবে তাদেরকে গণ্য করা হতো। আর কোরাসরা যখন স্টেজে আসতো, যে তারা সর্বপ্রথম এই স্টেজ ইপিলগ দিয়ে শুরু করতো, তারপরে বিভিন্ন ঘটনার ক্লাইম্যাক্স বলতো এবং সর্বশেষে এক্সোড দ্বারা শেষ করতো। আর এজন্য এই কোরাসদের জন্য এই ইউনিটি অফ প্লেসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এরপরে নাম্বার 2 যে বিষয় অ্যানোটেশন এখানে বলবো সেই বিষয়টা হচ্ছে দ্য ফাংশন অফ গ্রিক স্টেজ, অর্থাৎ এই গ্রিক স্টেজে যে কেমন করে এই ড্রামাগুলো বা ট্র্যাজেডিগুলো উপস্থাপন করা হতো। সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে, একটু স্লাইড ডিসকাশন করা হয়েছে যে এই স্টেজটা ছিল শুধুমাত্র অভিনেতাদের ব্যবহারের জন্য, আর এই অভিনেতারা এই স্টেজটা সেখানেই তারা থাকতো এবং যখন যাদের অভিনয় সময় আসতো তখন তারা উঠে দাঁড়াতো এবং অভিনয় করতো। সুতরাং এই তাদের যে ফাংশন অফ স্টেজ এর উপরে যে বিষয়টা আছে, এই বিষয়ের জন্য ইউনিটি অফ প্লেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই তিনটা বিষয় নিয়ে অ্যারিস্টটল আলোচনা করেছেন, আর এই তিনটা বিষয় আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে বলে দিলাম। তা আশা করি ডিসকাশনটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। এবং তুমি কোন বিষয়ে আবার পেতে চাও বা তুমি কোন বিষয়ে পেতে আগ্রহী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, তা আমরা সর্বপ্রথম সরবরাহ করার চেষ্টা করব। তা আশা করি সুস্থ থাকবে, সুন্দর থাকবে, পিআরসির সাথেই থাকবে, and subscribe us to get the update. Best of luck.